হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়ো এলিভেট। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিএনএম এমন একটা টপিক, যেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের এমন একটা টপিক, সেটা হচ্ছে কি সেল। এই সেল টপিকটা কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি কি এক্সাম হতে পারে? সেটা জিএনএম এএনএম এক্সাম হতে পারে, সিজিএল এর জন্য হতে পারে, সিএইচএসএল এর জন্য হতে পারে, ডব্লিউবিসিএস এর জন্য হতে পারে, ইভেন কি এসএসসির জন্য হতে পারে, ইভেন আর একটা বাকি আছে এস এস এল এসটির জন্য হতে পারে। তার মানে প্রত্যেকটা এক্সামের জন্য সেল বা কোষ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসে। তো তোমরা কিন্তু সেটা সিম্পল ভাবে বুঝেই গেছো, কিন্তু থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে এই সেল নিয়ে আলোচনা করা হবে বা কোষ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা এই সেলটা সম্পর্কে জানার আগে আমরা কিছু সিম্পল ব্যাপার বুঝে নেব, যে কিভাবে সেলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের জন্য কেন দরকার, সমস্ত কিছু কিন্তু আমরা সিম্পল ভাবে দেখে নেব। চলে যাই আমরা ফার্স্ট। এই সেল যদি চলে যায় তাহলে সেলটা কেমন দেখতে দেখো। সেলটা এরকম, আমরা যদি একটা ডিমকে, ডিম তো সবাই দেখেছো, সে ডিম, ডিম হচ্ছে একটা সেল, তাই তো? আর ডিমের ভেতরে কি আছে? ডিমের ভেতরে আমরা জানি কুসুম আছে। ডিমের ভেতরে কুসুম আছে। এই কুসুমটা হচ্ছে এই কোষের নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। ক্লিয়াস। কুসুমটা হচ্ছে ডিমের ভিতরে নিউক্লিয়াস। ইভেন আর কি থাকছে? এই যে যে এর বাইরের দিক দিয়ে, কুসুমের বাইরের দিক দিয়ে যদি চলে যায়, কুসুমের বাইরের দিক দিয়ে চলে গেলে পরে আমরা কি দেখবো? তো সিম্পল ভাবে যদি দেখি, তাহলে এইখান থেকে দেখবো আমরা এক্সট্রা কিছু পদার্থ আছে। যেরকম কিরকম পদার্থ, যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে এই জায়গাতে জেলির মতো কিছু পদার্থ থাকে। এই জেলির মতো পদার্থগুলোকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। এগুলোকে কি বলবো? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ঠিক আছে। এইবার এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো ভেসে বেড়ায়। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো ভেসে বেড়ায়, তাই তো? এবার এই কোষ অঙ্গাণু অনেক রকমের হয়। কি কি চলে আসি, এই কোষ অঙ্গাণুগুলোকে বলা হচ্ছে সেল অর্গানেল। এই কোষ অঙ্গাণুগুলোকে বলা হয় সেল অর্গানেল। এইবার এই সেল অর্গানেল বা কোষ অঙ্গাণুগুলো কি কি হতে পারে? নিউক্লিয়াস হতে পারে, গলগি কমপ্লেক্স হতে পারে, মাইক্রোটিবিউল হতে পারে, ভ্যাকুল হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, সেন্ট্রিওল হতে পারে, মাইটোকন্ড্রিয়া হতে পারে, লাইসোজোম, রাইবোজোম এবং প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে কি? এইটা হচ্ছে আমাদের কোষ, কোষ পর্দা। পর্দা, এই প্লাজমা মেমব্রেন। তাহলে এই ডিমের বাইরের দিকে যে পর্দাটা ছিল সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, বা এই ডিমের বাইরের পর্দাটা, যেটা আমরা কোষ খাওয়ার সময় কিন্তু দেখি। ঠিক আছে, তো চলে যায়। তাহলে আমাদের এই সেল অর্গানেল গুলো কি হচ্ছে? সাইটোপ্লাজমের মধ্যে মেইনলি ভেসে থাকে। ঠিক আছে, তো এইবার এই সেলটা কিভাবে আসলো, কিভাবে তৈরি হলো, যদি সিম্পল ভাবে দেখি, তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? অ্যাটম, তাই তো? অ্যাটম মিলে কি তৈরি হয়? মলিকিউল তৈরি হয়। মানে পরমাণু অণুর ব্যাপারগুলো চলে আসছে। এবার মলিকিউল গুলো মিলে, মানে অনেকগুলো মলিকিউল, ছোট ছোট মলিকিউল মিলে কি তৈরি হচ্ছে? এই কোষ অঙ্গাণু বা অর্গানেল তৈরি হয়। এরকম একটা কোষের মধ্যে অনেক রকমের অর্গানেল থাকে। সেই অনেকগুলো অর্গানেল মিলে কি তৈরি হয়? অর্গানেল মিলে কোষ তৈরি হয়। বোঝা গেল? এবার অনেকগুলো একই রকমের কোষ মিলে কি তৈরি হয়? কলা তৈরি হয়। কি তৈরি হয়? কলা তৈরি হয়। অনেকগুলো কলা মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। অঙ্গ তৈরি হয়। অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়। তন্ত্র তৈরি হয়। আর তন্ত্রগুলো মিলে কি তৈরি হয়? আমাদের শরীরে পুরো তন্ত্র, অনেকগুলো অনেক রকমের তন্ত্র মিলে আমাদের কিন্তু একটা জীবন তৈরি হচ্ছে। একটা কি তৈরি হচ্ছে? জীবন তৈরি হচ্ছে, বা একটা পূর্ণাঙ্গ কি হচ্ছে? জীব তৈরি হচ্ছে। তাহলে একটা জীব তৈরি হয়, জীব তৈরি হয়। এইরকম অনেকগুলো একই রকমের জীব মিলে জীবের পপুলেশন। কিরকম ধরে নাও, যে ধরে নাও এ হচ্ছে একটা হিউম্যান, এ হচ্ছে একটা হিউম্যান। তাহলে এরকম একটা জায়গায় অনেকগুলো এ মিলে, অনেকগুলো এ মিলে, তাহলে আমি বলবো এটা হচ্ছে এর পপুলেশন। এর পপুলেশন, তাই তো? তাহলে এটাকে বলা হবে এর পপুলেশন, তাই তো? আচ্ছা, এইবার তেমন ভাবে যদি চলে যায়,
যে এইরকম অনেকগুলো পপুলেশন, ধরে নাও এখানে আর একটা পপুলেশন আসছে, এটা হচ্ছে বি এর পপুলেশন। তাহলে এই যে যেন অনেকগুলো পপুলেশন মিলে যে এরিয়াটা তৈরি করলো, বা অনেকগুলো পপুলেশন মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমিউনিটি, সেটা হচ্ছে সম্প্রদায়। আর এই কমিউনিটি, অনেকগুলো কমিউনিটি মিলে ইকোসিস্টেম, তারপরে কি তৈরি হচ্ছে, ইকোসিস্টেম গুলো মিলে বায়োম, এবং বায়োম মিলে বায়োস্ফিয়ার তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের সেল যদি দেখি, তাহলে আমাদের সেল কোথায় বসবাস করছে, এই যে হচ্ছে আমাদের সেল বা কোষ, কতটা আগে, তাই তো? তাহলে বোঝা গেল, তাহলে সেল গুলো মিলে কি তৈরি হচ্ছে, কলা তৈরি হচ্ছে, কলা মিলে অঙ্গ তৈরি হচ্ছে, অঙ্গ মিলে তন্ত্র তৈরি হচ্ছে, আর তন্ত্র মিলে গোটা শরীর তৈরি হচ্ছে। এই অবধি ক্লিয়ার? তারপরে চলে যাই, যদি আমরা দেখি এই সেল প্রথম কি আবিষ্কার করেন, যদি আমরা দেখি, তাহলে সেল কি বললাম বা কোষ কি বললাম, কোষ হচ্ছে জীবদেহের, মানে কোনো জীব হতে গেলে পারে সেটাকে কিন্তু কোষ নিয়ে তৈরি হতে হবে। তাহলে জীব মাত্রই কিন্তু কোষ নিয়ে গঠিত হতে হবে। তাহলে কি বলছে, জীব দেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ, মানে যেটা হচ্ছে আমাদের জীব দেহের গঠনও তৈরি করবে এবং কার্য করাবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কোষ। এইবার একটা জীবদেহ কিন্তু অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়, একটা জীবদেহ অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়। তাহলে সিম্পল যদি আমি বলি, তাহলে যদি আমরা বলি কিরকম, যেমন একটা ইঁদুর যদি দেখি, একটা ইঁদুরের আর একটা হাতি, ইঁদুর ছোট হাতি বড়, তাহলে ইঁদুরের শরীরে কোষের সংখ্যা, সেল সেল কম, কিন্তু এলিফ্যান্টের ক্ষেত্রে কোষের সংখ্যা কিন্তু বেশি, ঠিক আছে, কিন্তু কোষ নিয়ে তৈরি হতে হবে। এইবার সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কি আবিষ্কার করেন সর্বপ্রথম কোষ? রবার্ট হুক। সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। ক্লিয়ার? তাহলে আমাদের এটা আমরা বলে দিলাম, সর্বপ্রথম কোষ আবিষ্কার করছেন হচ্ছে রবার্ট হুক। এবং তারপরে যদি চলে যায়, এই রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে এই কোষটা কিন্তু আবিষ্কার করেন। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক এই কোষটা কিন্তু আবিষ্কার করেন। কিন্তু রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিল সেটা হচ্ছে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে মৃত কোষ। এবার যখন মৃত কোষ আবিষ্কার করলেন, তাহলে কোথা থেকে উনি আবিষ্কার করেছিলেন? যদি দেখি, তাহলে উনি হচ্ছেন কর্ক থেকে আবিষ্কার করেছিলেন। কর্ক, কর্ক কি জিনিস? যেমন আগেকার দিনে যে শ্যাম্পিয়ন বা অ্যালকোহলের বোতলের মাথায় কাঠের যে ক্যাপ থাকতো, ঢাকনি থাকতো, সেগুলোকে কর্ক বলা হতো। ঠিক আছে, সেই কর্ক থেকে আবিষ্কার করেছিলেন। সেই কোষগুলো দেখতে এই যে এরকম, এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে, এই ড্রয়িং এই ছবির মতন দেখতে ছিল, কিন্তু সেগুলো ছিল মৃত। তাহলে মনে থাকবে, রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেন কত সালে? 1665 সালে যে কোষটা আবিষ্কার করেন সেটা কিন্তু ছিল মৃত কোষ। ক্লিয়ার? তার পরবর্তী বিজ্ঞানী লিভেনহক, তার পরবর্তী বিজ্ঞানী লিভেনহক লিভেনহক যে কোষটা আবিষ্কার করেন সেটা হচ্ছে জীবিত কোষ আবিষ্কার করেন। তাহলে পরবর্তী বিজ্ঞানী যে কোষটা আবিষ্কার করেন সেটা হচ্ছে জীবিত কোষ। ইনি জীবিত কোষ আবিষ্কার করেন ফার্স্ট। তাহলে কে জীবিত কোষ আবিষ্কার করেন? লিভেনহক। ক্লিয়ার? এবং তার পরবর্তীকালে রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। তো তিনি কিন্তু রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী, কি নাম বললাম? রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী, উনি কিন্তু এই কোষের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন। কি আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াস। তাহলে রবার্ট হুক, লিভেনহক এবং রবার্ট ব্রাউন, এরা তিনজন কিন্তু কোষ এবং নিউক্লিয়াসটা আবিষ্কার করলেন। তার পরবর্তী দুজন বিজ্ঞানী আমরা খুব নাম শুনে থাকবো, স্লাইডেন এবং সোয়ান। কি বললাম? স্লাইডেন এবং সোয়ান। যদি এনাদের সম্পর্কে বলি, স্লাইডেন ছিলেন একজন বোটানিস্ট, আর সোয়ান ছিলেন একজন জুলজিস্ট। বোটানিস্ট মানে কি? যিনি উদ্ভিদ নিয়ে পড়াশোনা করেছেন, উদ্ভিদ নিয়ে রিসার্চ করেন, তারা হচ্ছে বোটানিস্ট। আর যারা প্রাণী নিয়ে পড়াশোনা করছেন তাদের হচ্ছে জুলজিস্ট বলা হয়। তো এই স্লাইডেন এবং সোয়ান কি করে, পরবর্তীকালে
কোষের তত্ত্ব দেয়। কি কোষের তত্ত্ব? কিন্তু তারা বলে প্রত্যেকটা কোষ কোনো আগের কোনো জীবিত কোষ থেকে এসছে। প্রত্যেকটা কোষের জন্ম হয় কোনো কোষ থেকে, এবং জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ, এবং সমস্ত জীব কোষ নিয়ে গঠিত হয়। এই তিনটা থিওরির ধ্যান হচ্ছে আমাদের, এবং স্লাইডেন এবং সোয়ান। ঠিক আছে, তাহলে এইটুকুতে কোনো প্রবলেম? যদি প্রবলেম থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে যদি চলে আসি তাহলে আমরা দেখব যে এই কোষ কি রকম ভাবে তৈরি হচ্ছে, আমরা সেটা দেখবো কিন্তু। ঠিক আছে, তাহলে কোষ যদি দেখতে যাই, তাহলে ফার্স্ট যদি দেখি আমরা, তাহলে দেখো একটা কোষের তিনটা জিনিস থাকে। ফার্স্ট যদি চলে যায়, কোষের সবচেয়ে বাইরে একটা কোষ পর্দা, যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, যেটাকে কি বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তারপরে কি আছে, কোষের মধ্যে যে ডিমের ভিতরে, ডিম সিদ্ধ করার পর ডিমের ভিতরে একটা পাতলা পর্দা থাকে, দেখবে খোলসটা ছাড়ানোর পরে, সেটা হচ্ছে কোষ পর্দা। সেটাকে অনেক সময় কি হচ্ছে সেল মেমব্রেনও বলা হয়, বা প্লাজমা মেমব্রেনও বলা হয়, বা কোষ ঝিল্লিও বলা হয়। ঠিক আছে, এইবার এই কোষের মানে কোষ পর্দার ভিতরে যে জেলির মতো পদার্থটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম, জেলির মতো পদার্থটা। এবং সাইটোপ্লাজমের মধ্যে যেটা কুসুম সেটাকে বলা হয় নিউক্লিয়াস। ক্লিয়ার? এইবার এই কুসুম বা নিউক্লিয়াসটা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এই কুসুমের বাইরে দুটো পর্দা থাকে, দুটো পাতলা পাতলা পর্দা থাকে। সেই জন্য কুসুমকে বলা হয় ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। কি বলা হয়? কুসুমকে বলা হয় ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। বোঝা গেল? নিউক্লিয়াস। এইবার এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিয়াস বা কুসুমের ভিতরে নিউক্লিওলাস থাকে। ঠিক আছে, যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলো বা ডিএনএ গুলো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। যাই হোক, তাহলে এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে পড়বো যে কোষ তিনটা পার্ট নিয়ে তৈরি হচ্ছে। একটা হচ্ছে কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ভেতরে। এইবার চলে যাই সাইটোপ্লাজম। দেখো, সাইটোপ্লাজম জেলির মতো পদার্থ। জেলির মতো হতে গেলে পরে কি হবে? সেখানে জল লাগবে, মানে লিকুইড লাগবে। আর কি লাগবে? ওর মধ্যে কিছু কঠিন পদার্থ লাগবে, তাই তো? তাহলে সাইটোপ্লাজম কি কি নিয়ে তৈরি হচ্ছে? সাইটোসল, যেটা লিকুইড পদার্থ। আর কি থাকে এই সাইটোপ্লাজমের মধ্যে? অর্গানেল থাকে, তাই তো? অর্গানেল গুলো আমরা সেকেন্ডে বলেছি যে কি কি অর্গানেল থাকতে পারে। সেই অর্গানেল গুলোর মধ্যে আমাদের জানতে হবে, সেই অর্গানেল গুলো আবার দু ধরনের। কোনো অর্গানেল, এই যে এখানে অর্গানেল আছে, কোনো অর্গানেলের বাইরে নিজস্ব পর্দা থাকে। ঠিক আছে, আবার কোনো অর্গানেলের বাইরে কোনো নিজস্ব পর্দা থাকে না। যেগুলোর পর্দা থাকে সেগুলোকে বলা হয় মেমব্রেন বাউন্ড অর্গানেল। সেগুলোকে কি বলা হয়? মেমব্রেন বাউন্ড অর্গানেল বা পর্দাযুক্ত অঙ্গাণু। ঠিক আছে, আর যেগুলোর পর্দা থাকে না সেগুলোকে বলা হয় নন মেমব্রেন বাউন্ড অর্গানেল, মানে যাদেরকে পর্দাবিহীন অঙ্গাণু বলা হয়, কোষাঙ্গাণু বলা হয়। এইবার যেগুলো পর্দা যুক্ত সেগুলোকে আবার ভাগ করা হচ্ছে। কোনোটাই একটা পর্দা থাকে। যেমন যদি আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার বাইরে এরকম একটা পর্দা থাকে, ভেতরের পর্দাটা এরকম ভাঁজ হয়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার কয়টা পর্দা? দুটো পর্দা। আর যদি একটা পর্দা দেখি, তাহলে কিছু গলগি বডি এইরকম আমরা দেখবো, গলগি বডি আছে দেখবো। তাহলে এইটা হচ্ছে একটা পর্দা বেষ্টিত। তাহলে এইরকম যেগুলো পর্দা বেষ্টিত অঙ্গাণু, সেগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কেউ কেউ একক পর্দা বেষ্টিত, কেউ কেউ দ্বিপর্দা বেষ্টিত। তাহলে আমাদের এখানে নামগুলো মনে রাখতে হবে। যেগুলো একক পর্দা বেষ্টিত সেগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে আমাদের। সেগুলো কি কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম। ঠিক আছে, আর যদি ডবল মেমব্রেন দেখি, তাহলে ডবল মেমব্রেন দুটোই পড়তে হবে, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। আর আমরা তো নিউক্লিয়াস আলাদাভাবেই পড়েছি। ক্লিয়ার? এইবার যেগুলোর বাইরে কোনো পর্দা থাকে না, সেগুলোর মধ্যে হচ্ছে রাইবোজোম, খুব ইম্পর্টেন্ট। রাইবোজোম, সেগুলোর মধ্যে কি পড়ছে? রাইবোজোম, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই অবধি বোঝা গেল? তারপর চলে আসি আমরা। তাহলে আমরা আলটিমেটলি কি কি পড়লাম? যে আমাদের কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, তাই তো? কোষ পর্দা কি? তাহলে কোষ পর্দা হচ্ছে কোষের সবচেয়ে বাইরের আবরণী। সেটা কি কি নিয়ে গঠিত? এই কোষ পর্দাটা যদি দেখি, এটা হচ্ছে প্রোটিন, লিপিড আর প্রোটিন নিয়ে গঠিত। মানে কি কি নিয়ে গঠিত? প্রোটিন, লিপিড আর প্রোটিন, বা অনেক সময় এটাকে উল্টো করে লেখা হয় লিপিড, প্রোটিন, লিপিড নিয়ে গঠিত। ক্লিয়ার? তারপরে চলে আসি, তাহলে এইটা কিন্তু আমাদের তিনটা পার্ট নিয়ে গঠিত, লিপিড, প্রোটিন, লিপিড নিয়ে গঠিত। আচ্ছা, এইটা কিন্তু অর্ধবৃত্ত পর্দা। অর্ধবৃত্ত পর্দা মানে কি? সবকিছুকে পাস করতে দেয় না।
ঠিক আছে, সবকিছুকে এ পাস করতে দেয় না, সেজন্য একে বলা হয় অর্ধবৃত্ত পর্দা। তাহলে কোষ পর্দা সবসময় অর্ধবৃত্ত পর্দা হয়। ঠিক আছে, আচ্ছা, এই কোষ পর্দা কি করে দেখো, কোষের এই কোষ পর্দা মানে কি, এটা কোষের বাইরের দিকে আছে। কোষ পর্দা এটা কি, টোটালটা কোষের বাইরের দিকে, এইরকম বাইরের দিকে আছে লালটা, তাই তো। তাহলে কি হচ্ছে, কোষের আকৃতি প্রদান করে, তাই তো, কোষের আকৃতি প্রদান করে, আর কোষের এই ভিতরে যা যা ছিল সব কিছুকে রক্ষা করছে, তাই তো। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, কোষে আকৃতি প্রদান করে এবং ভিতরের অংশগুলোকে রক্ষা করে। এই কোষ পর্দাটা কিন্তু লাইভ, জীবিত। এই কোষ পর্দাটা কিন্তু জীবিত, বোঝা গেল, এটা জীবিত। আর এটা কেমন হবে, এই কোষ পর্দাটা হবে পাতলা, পাতলা, ঠিক আছে, থিন, থিন। আর কি হবে, নমনীয়, নরম, সফট, রিজিড না কিন্তু, হার্ড না কিন্তু, সফট। ঠিক আছে, এবং তাহলে কি হচ্ছে, এই কোষ পর্দাটা কি হচ্ছে, কোষের বাইরে থেকে জিনিসপত্র ভিতরে আদান প্রদান করে, সেই জন্য আদান প্রদান করতে পারে বলে এটা কিন্তু সেমি পারমিয়েবল বা অর্ধ ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, তারপর চলে যায় যদি সাইটোপ্লাজম, তাহলে কোষ পর্দার ভেতরে যে অর্ধতরল জেলির মতো যে পদার্থগুলো থাকে সেগুলোকে কি বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, তাই তো। তাহলে সাইটোপ্লাজমের কাজ কি যদি দেখি, সাইটোপ্লাজম কি হচ্ছে, কোষ অঙ্গাণুগুলোকে ভাসিয়ে রাখছে, দেখো এই সব অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে ভেসে থাকছে, তাই তো। আর কি করে, এই কোষ অঙ্গাণুগুলোকে ভাসিয়ে রাখে, আর কি করে, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম, তাহলে কোষের কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্রিয়া কন্ট্রোল করে, কন্ট্রোল করে। এই অবধি ক্লিয়ার। এইবার লাস্ট চলে আসছে নিউক্লিয়াস, ইম্পর্টেন্ট, যেটাকে নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে কোষের হেড বলা হয় বা ব্রেন বলা হয়, ব্রেন বলা হয়, নিউক্লিয়াসকে কোষের ব্রেন বলা হয়। এইবার তাহলে কি হচ্ছে, কোষের সাইটোপ্লাজমের মাঝখানে সবচেয়ে বড় দ্বিপর্দা বেষ্টিত, দ্বিপর্দা বেষ্টিত যে অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা হচ্ছে ডিমের কুসুম নামে পরিচিত। তাহলে এই নিউক্লিয়াসটা কি কি, নিউক্লিয়াসটা যদি আমরা দেখি, তাহলে এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ক্লিয়ার। এই নিউক্লিয়াসটা যদি দেখি, তাহলে নিউক্লিয়াসের বাইরে এরকম একটা পর্দা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু দুটো পর্দা বেষ্টিত, নিউক্লিয়াসের বাইরে এরকম একটা পর্দা থাকে, এবং এই পর্দার ভিতরে যদি দেখে যায়, তাহলে পর্দার ভিতরে এইরকম কিছু কিছু দানা দানা অংশ থাকে, যেগুলোকে বলা হয় নিউক্লিওলাস। আর কি থাকে, আর থাকে হচ্ছে সাথে ক্রোমাটিন সূত্র। আর যদি দেখি তাহলে সাথে এরকম ক্রোমাটিন সূত্র থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন সূত্র থাকে, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন সূত্র থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো থাকবে। এইবার এই যে যদি আমরা এখানে বলি, এই যে নিউক্লিয় পর্দা, এটাও কিন্তু প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত, এটাও দ্বিপর্দা বেষ্টিত, অর্ধবৃত্ত। তাহলে কি বলছে দেখো, চারটি অংশ থাকে, কি কি, নিউক্লিয় পর্দা কি কি নিয়ে গঠিত, প্রোটিন, লিপিড দ্বারা গঠিত, নিউক্লিয়াসকে ঘিরে থাকে। নিউক্লিওলাস কি কি বললাম, এটা হচ্ছে নিউক্লিওলাস, সবুজগুলো হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে আরএনএ ও প্রোটিন নিয়ে গঠিত। নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের ভেতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ ছিল সেগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, আর নিউক্লিয় জালিকা, এই যে যেন হলুদ কালারের যে সুতোর মতো অংশ সেগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা, এগুলোই কিন্তু ক্রোমোজোম গঠন মানে ক্রোমোজোম গঠন করে। ক্লিয়ার। আর কি করে, এই নিউক্লিয়াসটা কি করে, কোষের সমস্ত কিছু কন্ট্রোল করছে। আর কি করছে, কোষ বিভাজনের সময় আমাদের ক্যারেক্টারগুলো এই নিউক্লিয়াসের মাধ্যমে নেক্সট জেনারেশনে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার। তারপরে চলে যাই আমরা, তারপরে যদি দেখি কোষ প্রাচীর, তাহলে এখন আমরা, তাহলে এতক্ষণ কোষ পর্দা পড়লাম, এখন কোষ প্রাচীর। কোষ প্রাচীর কেবলমাত্র কাদের ক্ষেত্রে পাওয়া যায়, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর যদি দেখি, তাহলে কোষ প্রাচীর আমরা দেখতে গেলে পরে সিম্পল ভাবে দেখবো আমরা। কোষ প্রাচীর এক নম্বর হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়া যায়, মানে গাছের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে পাওয়া যায়। দুই নম্বর যদি দেখি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। আর যদি দেখি, আর যদি দেখি তাহলে সেটা কার ক্ষেত্রে পাওয়া যায়, ফানজাই। এই তিন ধরনের এদের ক্ষেত্রে কোষ প্রাচীর কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু বাট সবগুলোর ক্ষেত্রে আলাদা। যদি দেখি আমরা সিম্পল ভাবে যদি দেখি, তাহলে আমরা এখানে আমরা দেখি প্ল্যান্টের কোষ প্রাচীর যদি দেখি, গাছের ক্ষেত্রে কোষ প্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ নিয়ে তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন,
গ্লাইক্যান নিয়ে তৈরি হচ্ছে। আর ফাঞ্জি কোষ প্রাচীর হচ্ছে কাইটিন, কাইটিন নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর জিনিসটা কি? তাহলে যদি এইটা হচ্ছে একটা গাছের কোষ, তাহলে এই সবুজটা হচ্ছে কোষ প্রাচীর, সবুজটা হচ্ছে কোষ প্রাচীর। এবার সবুজটার ভেতরে এইটা হচ্ছে লালটা হচ্ছে কোষ পর্দা, লালটা হচ্ছে কোষ পর্দা, পর্দা। ঠিক আছে, লালটা হচ্ছে কোষ পর্দা। এবং যদি আমরা দেখি তাহলে এই সাদাটা হচ্ছে ধরে নাও তার নিউক্লিয়াস, আর বাদ বাকি যা থাকে আমরা তো সবই সেম। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে এক্সট্রা কি আছে, একটা কোষ প্রাচীর আছে। তাহলে এই কোষ প্রাচীর সম্পর্কে আমরা ডিটেলস একটু দেখে নিই। তাহলে কি আছে দেখো, কোষ প্রাচীর সম্পর্কে যদি পড়ি, দেখো উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে থাকে বললাম, এটি দৃঢ়। বাট এই কোষ প্রাচীরের সম্পর্কে একটা জানতে হবে, এই কোষ প্রাচীরটা কিন্তু, কোষ পর্দা ছিল জীবিত, কোষ প্রাচীর কিন্তু ডেড, ডেথ। কোষ প্রাচীর কিন্তু ডেথ, মনে থাকবে কোষ প্রাচীর হচ্ছে ডেথ। আর মৃত, যেটাকে বলা হয় মৃত। আর কিন্তু রিজিড, কি রিজিড, রিজিড মানে শক্ত, হার্ড। ঠিক আছে, কি কি নিয়ে গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন নিয়ে গঠিত। কি কাজ করে, কোষের ভেতরের অংশগুলোকে রক্ষা করে। আর এটা কিন্তু প্রাণী কোষে থাকে না, প্রাণীদের কোনো কোষে কোষ প্রাচীর থাকে না। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, এবার চলে যাই সাইটোপ্লাজমের ব্যাপারে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোর মধ্যে একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজম বললাম কি, কোষ পর্দার ভেতরে যে অর্ধতল জেলির মতন থাকে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি দেখি সমস্ত কোষ জুড়ে অবস্থান করে। তাহলে এখানে যদি দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ব্র্যাকেটের মতন। ঠিক আছে, জাস্ট এইরকম দেখতে অনেকটা, এইরকম দেখতে অনেকটা, দেখো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা, এইটাও কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও কিন্তু পর্দা বেষ্টিত, পর্দা বেষ্টিত, বেষ্টিত। আর কি করে, এটা কোষকে দৃঢ়তা প্রদান করে এবং বিভিন্ন পরিবহনে সাহায্য করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, পরিবহনে সাহায্য করে। তাহলে পরিবহনে সাহায্য করে, পরিবহনে হেল্প করে, হেল্প করে। ক্লিয়ার? তারপর চলে যায় রাইবোজোম। রাইবোজোম যদি দেখি তাহলে দেখো এই যে এখানে দানাদার অংশ আছে না, কিছু দানা দানা অংশ, এগুলো হচ্ছে রাইবোজোম। এটা কি হচ্ছে, এই যে যে আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এই রাইবোজোমের মধ্যে কি তৈরি হয়, রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, সেই জন্য রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলা হয়। এবার আমরা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, তাই তো? এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম আমি এটা। এবার যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে থাকে, সেগুলোকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ ইয়ার রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না লেগে থাকে, তাহলে দেখো এই জায়গাটা রাইবোজোম লেগে নেই, সেটাকে বলা হয় মসৃণ, মসৃণ ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অমসৃণ যেহেতু রাইবোজোম লেগে আছে, অমসৃণ মানে কখন হচ্ছে, যখন ওর গায়ে রাইবোজোম লেগে আছে। রাইবোজোম লেগে আছে মানে কি, যে সেখানে রাইবোজোম লেগে আছে মানে সেই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি দেখি তাহলে আমরা দেখব মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা হচ্ছে লিপিড তৈরি করে। কি তৈরি করে, লিপিড তৈরি করে। ক্লিয়ার? এবার চলে আসি রাইবোজোমকে আমরা বললাম প্রোটিন তৈরি কারখানা বলা হয়, সমস্ত কিছু এগুলো বলে দিলাম। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই আমরা, তারপরে চলে আসি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি, কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত এইরকম একটা অংশ। এই মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে, এটা বাইরের পর্দা, এটা হচ্ছে বহির পর্দা, বহির পর্দা। এবং ভেতরের পর্দাটা এরকম ভাঁজ হয়ে আঙ্গুলের মতন তৈরি করছে, ভেতরের পর্দাটা এরকম ভাঁজ হয়ে এরকম আঙ্গুলের মতন তৈরি করছে। তাহলে কয়টা পর্দা মাইটোকন্ড্রিয়ার, দ্বি পর্দা।
এটা হচ্ছে অন্তঃপর্দা, ভেতরটা হচ্ছে অন্তঃপর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়ার এই দুটো পর্দা মানে দ্বিপর্দা বেষ্টিত, দ্বিপর্দা বেষ্টিত। এবং ভেতরে যে এই যে আঙ্গুলের মতো অংশগুলো, ভেতরে যে এই আঙ্গুলের মতো অংশগুলো, এই আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় ক্রিস্টি বলা হয়। কি বলা হচ্ছে? ক্রিস্টি, ক্রিস্টি বলা হচ্ছে। এইবার এই ক্রিস্টিটা যদি আমি একটু বড় করে দেখাই, তাহলে ক্রিস্টিটা যদি, এটা যদি ক্রিস্টি হয়, এইবার ক্রিস্টির মধ্যে, ক্রিস্টির গায়ে এইরকম ব্যাডমিন্টনের মতন কিছু অংশ আছে। ক্রিস্টির গায়ে যেগুলোকে বলা হয়, এই ব্যাডমিন্টনের মতো অংশ আছে যেগুলোকে বলা হয় এফ নট, অর আরেকটা নাম হচ্ছে অক্সিজোম, অক্সিজোম। ঠিক আছে, আরেকটা কি নাম? অক্সিজোম। ঠিক আছে, এইবার যদি চলে যায় তাহলে আমরা বলবো যে এই মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এইটা কি করে? মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। কি বলা হয়? শক্তি ঘর বলা হয়। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হচ্ছে। এটা দ্বিপর্দা বেষ্টিত, আর এর অন্তঃপর্দাটা ক্রিস্টি গঠন করে। আমি এগুলো সবই বললাম। ঠিক আছে, আর কিভাবে শক্তি তৈরি হচ্ছে? এইখানে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেব চক্র হয়, ক্রেবস চক্র হয়। বোঝা গেল? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র হয়। সেখানে কি হচ্ছে? ক্রেবস চক্র মানে কি? সেখানে কি হচ্ছে? গ্লুকোজকে ভেঙে, গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করে। আর এটিপি আমরা জানি যে এনার্জি কারেন্সি হিসেবে ইউজ করা হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি জানো? কোষের মধ্যে যেরকম নিজস্ব নিউক্লিয়াস ছিল এবং নিউক্লিয়াসের মধ্যে নিজস্ব ডিএনএ ছিল, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও নিজস্ব ডিএনএ থাকে, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটিডিএনএ, এমটিডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার যদি নিজস্ব ডিএনএ থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমি সেমি অটোনমাস বডি বলতে পারি। তার মানে মাইটোকন্ড্রিয়া এমন একটা অর্গানেল বা অঙ্গাণু যেটা সেমি অটোনমাস, নিজেকে নিজে তৈরি করতে পারে। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই আমরা, তারপরে গলগি বডি। গলগি বডিটা কি? গলগি বডি হচ্ছে, দেখো এখানে গলগি বডি একটা বলা আছে, এই যে দেখো গলগি বডি। গলগি বডি মানে কি? এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পার্ট। পার্ট বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিটা তৈরি হয়। তাহলে গলগি বডি কে, উদ্ভিদদের দেহে যে গলগি বডি পাওয়া যায় সেটাকে বলা হয় ডিকটিওজোম। তাহলে কি বলা হচ্ছে? উদ্ভিদদের দেহে যে গলগি বডি পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় ডিকটিওজোম। আর এটা কিন্তু পর্দা ঘেরা। ঠিক আছে, পর্দা ঘেরা, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এর কাজ হচ্ছে উৎসেচক ও হরমোন ক্ষরণে অংশগ্রহণ করে। তাহলে গলগি বডি কি কাজ করে? উৎসেচক এবং হরমোন ক্ষরণে অংশগ্রহণ করে। আর এখানে কিছু বলার নেই, এইটুকু পড়লে পরে তোমাদের যা কোশ্চেন সলভ করা এখান থেকেই হয়। ঠিক আছে, তারপরে যদি চলে যাই আমরা, লাইসোজোম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইসোজোম খুব ইম্পর্টেন্ট ভিভিআই। লাইসোজোম যদি দেখি, তাহলে এই যে এখানে বড় করে দেওয়া আছে ছবিটা, এইটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম মানে কি? কোষের মধ্যে ছড়িয়ে থাকে দানা দানা যে অংশগুলো, সেগুলোকে হচ্ছে লাইসোজোম বলা হয়। ঠিক আছে, এবার এই লাইসোজোমের মধ্যে বিভিন্ন কি আছে? লাইসোজোমের মধ্যে, লাইসোজোমের মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে। কি থাকে? উৎসেচক থাকে। কিরকম উৎসেচক? হাইড্রোলাইটিক উৎসেচক। কিরকম উৎসেচক? হাইড্রোলাইটিক উৎসেচক। যেগুলো, উৎসেচক মানে কি? যেগুলো কি হচ্ছে? ভেঙে দেয়। কাদের ভেঙে দেয়? প্রোটিন, লিপিড, এগুলোকে ভেঙে দিতে পারে, সেই রকম উৎসেচক গুলো থাকে। ঠিক আছে, এবার আমরা যখন উপবাস করি, আমাদের শরীরে যে খাদ্য সঞ্চয় করা থাকে, উপবাসের সময় তো আমরা খাদ্য খাচ্ছি না, তার মানে যে সঞ্চিত খাদ্য আছে সেগুলোকে ভেঙে দিতে সাহায্য করছে আমাদের এই লাইসোজোমের মধ্যে থাকা উৎসেচক গুলো। ঠিক আছে, ইভেন কি কোষের বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি আমাদের কোষের মধ্যে ভেতরে ঢুকতে চায়, তখনকার লাইসোজোম কি করে? সেই ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন গুলোকে মেরে ফেলতে সাহায্য করে। ইভেন কি নিজেকেও মেরে ফেলে অনেক সময়। ঠিক আছে, সেই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? তাহলে কাকে বলা হবে? লাইসোজাইমকে। কেন বলা হবে? কারণ লাইসোজাইমের থেকে অনেক উৎসেচক রিলিজ হয়ে অনেক সময় নিজেকে মেরে ফেলে বা ভাইরাস ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করে। দ্যাটস ওয়াই একে আত্মঘাতী থলি বলা হয়। কি কি উৎসেচক? যেমন হাইড্রোলাইটিক উৎসেচক মানে যেমন প্রোটিনকে ভাঙছে, প্রোটিনকে ভাঙছে যে উৎসেচক, সেই উৎসেচকের নাম হচ্ছে, আচ্ছা এক এক করে লিখে নিই, প্রোটিন,
লিপিড, ঠিক আছে। তারপরে প্রোটিনকে ভাঙছে কে? পেপসিন। তাহলে পেপসিন হচ্ছে একটা উৎসেচক হাইড্রোলাইটিক। লিপিডকে ভাঙছে লাইপেজ, লাইপেজ এটা একটা হাইড্রোলাইটিক এনজাইম, ঠিক আছে। এটা হচ্ছে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। যেমন দেখবে আমরা হচ্ছে খাসির মাংস মানে মিন্স মাটন যখন রান্না করি তখনকার মানে মাটনটা যদি নরম না হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে প্রেসার কুকারে দিয়ে দিই। কিন্তু যখন কি করা হয়, যখন ওই মোমো খাওয়ানো হয় তখন কিন্তু ওই মোমোর মধ্যে যে মাংসগুলো দেওয়া হয় ওগুলোকে সিদ্ধ করার জন্য এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। সেগুলো কিন্তু এই পেপসিন টাইপের মানে প্রোটিনকে ব্রেক ডাউন করার জন্য খুব ইজিলি যাতে নরম হতে পারে, সিদ্ধ হয়, সেগুলো কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। তারপর যদি চলে যাই আমরা, এরপরে যদি চলে যাই সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রোজোম এই কোষের মধ্যেই এটা যদি কোষের নিউক্লিয়াস হয়, কোষে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এই কোষের মধ্যেই সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম কেবলমাত্র প্রাণী কোষে থাকে। এটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম কেবলমাত্র প্রাণী কোষেই থাকে, প্রাণী কোষেই থাকে সেন্ট্রোজোম। এইবার কোথায়? এটি নিউক্লিয়াসের কাছে অবস্থিত, তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি তো অবস্থিত, ঠিক আছে। একটি বা দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত, তাহলে সেন্ট্রোজোম যদি দেখি এই সেন্ট্রোজোম গুলো হচ্ছে এইরকম হয়, এইরকম ভাবে থাকে, দুটো প্যারালালি থাকে, এটা হচ্ছে সেন্ট্রোজোম। আর এই সেন্ট্রোজোম গুলো কি হচ্ছে? দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত হয়, সেন্ট্রিওল নিয়ে গঠিত হয়, সেন্ট্রিওল নিয়ে গঠিত হয়, ঠিক আছে। আর এরা কি করে? এই সেন্ট্রোজোম গুলো কি করে? কোষ বিভাজন যখন হয়, কোষ বিভাজন যখন হয়, বিভাজন মানে কি? একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, এটা বলা হয় কোষ বিভাজন, ঠিক আছে। এই বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় কি করে? এই সেন্ট্রিওল গুলো কি করে? বেম তন্তু গঠন করে। তাহলে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম গুলো কি করে? বেম তন্তু গঠন করে, তন্তু গঠন করে। তাহলে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে, কোষ কোষ কোন কোষ অঙ্গাণু বেম তন্তু গঠনে সাহায্য করে প্রাণী কোষে? তাহলে আমরা বলবো সেন্ট্রিওল, ঠিক আছে। তাহলে বেম তন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রিওল। বা অনেক সময় বলতে পারে কোন কোষ অঙ্গাণু ক্রোমাটিড গুলোকে আলাদা করতে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা সেন্ট্রিওল বলবো, ঠিক আছে। তারপরে যদি চলে যাই আমরা প্লাস্টিড, প্লাস্টিড যদি চলি তাহলে প্লাস্টিডে এটাও কিন্তু কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ঠিক আছে। এবারে এই প্লাস্টিককে আমরা তিন ভাগে ভাগ করি, কি হিসাবে? যে সেই প্লাস্টিক গুলো কি খাবার সঞ্চয় করছে বা তার মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ আছে। প্লাস্টিক কি? প্লাস্টিক কোনো কিছুই না, এক ধরনের রঞ্জক পদার্থ যেটা কোনো কিছুকে রঙিন করতে সাহায্য করে। সেই প্লাস্টিক তিন ধরনের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই তিন প্রকারের প্লাস্টিক হয়। চলে আসি, ফার্স্ট হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট যদি গাছের শিকড়ে দেখো, গাছের শিকড় যদি তুলে নাও তাহলে দেখবে শিকড়ে কোনো কালার থাকে না, শিকড়ে কোনো কালার থাকে না, তাহলে সেখানে আছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। সেখানে আছে কি? লিউকোপ্লাস্ট। তাহলে গাছের শিকড়ে থাকে কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি করে? এই লিউকোপ্লাস্ট হচ্ছে খাবার সঞ্চয় করে, কি করে? খাবার, খাবার সঞ্চয় করে, খাবার সঞ্চয় করে। লিউকোপ্লাস্ট হচ্ছে খাবার সঞ্চয় করে। কি খাবার সঞ্চয় করে? যদি সেই খাবারটা যদি প্রোটিন জাতীয় হয়, তাহলে খাবারটা যদি প্রোটিন জাতীয় হয় তাহলে সেই প্লাস্টিককে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট, বোঝা গেল। যদি সেটা লিপিড জাতীয় হয় তাহলে সেটা হচ্ছে এলায়োপ্লাস্ট। আর যদি সেটা কি হচ্ছে মানে কি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় হয় তাহলে সেটাকে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করলে অ্যালিউরোপ্লাস্ট এবং লিপিড জাতীয় খাবার সঞ্চয় করলে বলে অ্যালায়োপ্লাস্ট, ক্লিয়ার। এইবার চলে আসি, তাহলে আমাদের লিউকোপ্লাস্ট চলে গেল। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ কালার করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি কালার করে? সবুজ কালার করে। এইটা কি করে? সবুজ কালার করে, তার মানে কোথায় থাকে? গাছের পাতাতে থাকে, পাতাতে থাকে, গাছের পাতাতে থাকে ক্লোরোপ্লাস্ট। কি কাজ করে? সালোক সংশ্লেষে সাহায্য করে, তার মানে কি? গাছের খাবার তৈরি করতে সাহায্য করছে, ক্লিয়ার। এইবার চলে আসি, এবার ক্লোরোপ্লাস্টের পরে যদি চলে আসি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে কি? সবুজ আর বর্ণহীন বাদে যা যা কালার পাওয়া যায় সবই ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট। তাহলে তোমরা এখান থেকে একটা সিম্পল ভাবে বুঝতে পারবে যে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট তৈরি হচ্ছে। কিরকম? যদি একটা কাঁচা লঙ্কার কালার দেখি তাহলে কিরকম হবে? কাঁচা লঙ্কার কালার হবে সবুজ, তার মানে সেখানে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। পাকলে পারে কেমন হবে? রেড কালার হয়ে যাবে। রেড কালার হলে পারে কোন প্লাস্টিক আছে? ক্রোমোপ্লাস্ট আছে। তার মানে ক্লোরো থেকে ক্রোমো হলো
এবার চলে আসি এই ক্রোমোপ্লাস্টকে যদি দেখি, তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে ডিফারেন্স কালার হতে পারে। কোথায় থাকে? ফুলে থাকতে পারে, পাতায় থাকতে পারে, ফলে থাকতে পারে, অন্যান্য পার্টে থাকতে পারে। কি করে? এই কালারিং যত হবে তত কীট পতঙ্গদের আকৃষ্ট করবে। এইবার এই কালারিং এর উপর ভিত্তি করে যদি দেখি যে যদি কোনো প্লাস্টিক বাদামি কালার হয় তাকে বলা হয় ফিওপ্লাস্ট, আর যদি লাল কালার হয় তাহলে হচ্ছে রোডোপ্লাস্ট। এইবার এই লাল কালারের পিগমেন্ট বা প্লাস্টিক বেশিরভাগ দেখা যায় হচ্ছে রেড কালারের অ্যালগি বা লাল লাল শৈবালে, যেগুলো সমুদ্রের প্রচুর গভীরে থাকে সেগুলো হচ্ছে রেড কালারের শৈবাল হয়। ওদের শরীরে এই রোডোপ্লাস্ট দেখা যায়, ঠিক আছে, বা লাল কালারের প্লাস্টিক দেখা যায়। ক্লিয়ার? চলে আসি। তাহলে এই প্লাস্টিক কি করছে? প্লাস্টিক হচ্ছে সালোক সংশ্লেষে হেল্প করছে, তাই তো। এইবার এই প্লাস্টিকের যদি আরেকটু ডিটেলসে যায়, তাহলে এই প্লাস্টিকেরও কিন্তু দুটো পর্দা বেষ্টিত। তাহলে এক এক করে লিখে দিই। তাহলে প্লাস্টিক হচ্ছে দ্বি পর্দা বেষ্টিত, প্লাস্টিক দ্বি পর্দা বেষ্টিত, প্লাস্টিক দ্বি পর্দা বেষ্টিত। আর কি প্লাস্টিক দ্বি পর্দা বেষ্টিত? এটাও কিন্তু এর নিজস্ব ডিএনএ আছে, প্লাস্টিকেরও নিজস্ব ডিএনএ আছে, এটাও কিন্তু দ্বিপর্দা বেষ্টিত, প্লাস্টিকও দ্বিপর্দা বেষ্টিত। এইবার এই প্লাস্টিকের মধ্যে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয় স্টোমা। আর এই যে প্লাস্টিকের মধ্যে এইরকম এক একটা পয়সার মতো অংশকে বলা হয় থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। এক একটা পয়সার মতো অংশকে বলা হয় থাইলাকয়েড, ঠিক আছে। আর যখন অনেকগুলো থাইলাকয়েড এইরকম বান্ডিল তৈরি করে, সেই বান্ডিলকে বলা হয় গ্রানা। কি বলা হয়? গ্রানা। এইবার ধরে নাও এইটা একটা গ্রানা, এইটা একটা গ্রানা, এখানে আর একটা গ্রানা আছে, এখানে আর একটা গ্রানা আছে। এইবার গ্রানাগুলোর মধ্যে যে পাইপের মতো অংশ নিয়ে সংযোগ রক্ষা করে সেই পাইপগুলো বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে, সেগুলো বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এইবার সালোক সংশ্লেষ আমরা জানি, সালোক সংশ্লেষে আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়। তাহলে গ্রানাতে আলোক দশা হয়। আর অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। অন্ধকার দশা কোথায় হয়? অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। ক্লিয়ার? তাহলে আমাদের প্লাস্টিক সেমি অটোনোমাস, এর দুটো পর্দা বেষ্টিত, এর নিজস্ব ডিএনএ আছে, ঠিক আছে। এবং সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গানাতে হয়, অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয়। ব্যাস, এনাফ, এইটুকুতেই। তারপরে যদি চলে যাই আমরা, তারপরের পার্টটা দেখি আমরা। এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে বলা আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম কি, যে কোষের মধ্যে নিউক্লিয়াসের পাশে এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমাদের কোষকে কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করছে। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেক সময় রাইবোজোম লেগে থাকে। যদি রাইবোজোম লেগে থাকে সেটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর মধ্যে রাইবোজোম লেগে নেই সেগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো। যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে কেন অমসৃণ? রাইবোজোম প্রেজেন্ট থাকে বলে। আর অমসৃণে রাইবোজোম অ্যাবসেন্ট থাকছে বলে। যদি রাইবোজোম প্রেজেন্ট থাকে তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। আর এখানে মসৃণের লিপিড তৈরি করা, তাই তো। এগুলো আমরা বললাম। দেখো এখানে টোটালটাই লেখা আছে, ঠিক আছে, টোটালটাই লেখা আছে। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ এখানে আমরা টোটাল বলেছি। প্রোটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা, অমসৃণ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, প্রোটিন হচ্ছে লিপিড সংশ্লেষে সাহায্য করা, ঠিক আছে। এই সমস্ত আমরা টোটালটাই বলে দিচ্ছি। ইভেন কি কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, কোষ প্রাচীরের জন্য, এটা মনে রাখবে, কোষ প্রাচীরের সেলুলোজ তৈরি করা হচ্ছে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে যদি চলে যাই আমরা, এছাড়া আর কিছু কিছু অঙ্গাণু আছে কোষের মধ্যে, সেটা হচ্ছে ভ্যাকুল। এক নম্বর কথা, তাহলে ভ্যাকুল মানে কি? কোষের মধ্যে একটা ফাঁকা জায়গা। যেমন বোতলে জল ভরলে পরে উপরের দিকে ফাঁকা জায়গা থাকে, তেমন ভাবে কোষের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাকে বলা হয় ভ্যাকুল। ভ্যাকুলের বাইরে যে পর্দা থাকে, সেই ভ্যাকুলের বাইরে পর্দাটাকে বলা হয় টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট ভ্যাকুলের বাইরে যে পর্দাটা থাকে সেটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এবার এই ভ্যাকুল কি করে? ভ্যাকুল যদি দেখি,
উদ্ভিদদের ক্ষেত্রে ভ্যাকুল বড়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুল বড়, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যাকুল লার্জ। আর যদি অ্যানিমেলের ক্ষেত্রে চলে যায়, অ্যানিমেলের ক্ষেত্রে ভ্যাকুল স্মল সাইজ অ্যানিমেলের ক্ষেত্রে। এবার ভ্যাকুলের কাজ কি? ভ্যাকুলের কাজ হচ্ছে জল ও অন্যান্য বস্তুকে সঞ্চয় করে রাখা। ভ্যাকুলের কাজ হচ্ছে জল ও অন্যান্য বস্তুকে সঞ্চয় করে রাখা, মানে এখানে সঞ্চয় করে রাখে ভ্যাকুল। চলে আসি গ্র্যানুল। গ্র্যানুল মানে কি? এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে কিছু দানা দানা অংশ থাকে যেগুলোকে বলা হয় গ্র্যানুল, ঠিক আছে। এগুলো শর্করা বা ফ্যাট বা খাদ্য উপাদান হিসেবে থাকতে পারে, ঠিক আছে। তাহলে ভ্যাকুল বোঝা গেল। তারপরে চলে আসি আমরা নেক্সট স্লাইডে, উদ্ভিদ কোষ। এবার চলে যায় উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তাহলে আমরা কোষ সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল মোটামুটি, তাই তো? কোষ সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এইবার তারপর জানতে হবে আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে আমি একটু আগে বললাম কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট, কারণ সালোক সংশ্লেষ করতে পারে উদ্ভিদ, তার মানে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রাণী কোষে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। উদ্ভিদ কোষে ভ্যাকুল বড়, প্রাণী কোষে ভ্যাকুল ছোট। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, কারণ ওদের বেম তন্তু কোথা থেকে তৈরি হয়? মাইক্রোটিউবিউল থেকে, টিউবিউল থেকে। আর প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে। আর একটা যদি ভাবে ভাগ করি, যে কোষ নিয়ে তো প্রাণীরা তৈরি হচ্ছে, তাহলে যে সমস্ত প্রাণী একটা মাত্র কোষ নিয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় ইউনিসেলুলার। কি বলা হয়? ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে এক কোষী। এক কোষ মানে ওয়ান সেল নিয়ে তৈরি হচ্ছে। আর যদি কোনো প্রাণী অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় তাহলে সেগুলোকে বলা হয় বহুকোষী। তার মানে ম্যানি সেল নিয়ে তৈরি হচ্ছে, অনেকগুলো সেল নিয়ে তৈরি হয়, তাদেরকে বহুকোষী বলা হয়। আর একটা মাত্র যদি কোষ নিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় এককোষী। যেমন একটা এককোষী প্রাণীর উদাহরণ কি? এককোষী প্রাণীর উদাহরণ হচ্ছে অ্যামিবা। আর বহুকোষী প্রাণীর উদাহরণ হচ্ছে হিউম্যান। ক্লিয়ার? তারপরে চলে আসি এবার প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কিরকম? যে কোষ তো আমরা দেখলাম, কোষের মধ্যে নিউক্লিয়াস দেখলাম। আগে মানে প্রাচীন যে কোষগুলো ছিল, কোষের মধ্যে এরকম কোনো নিউক্লিয়াস ছিল না। এই দুটো কোষ আঁকলাম, দেখো এইটার মধ্যে নিউক্লিয়াস আছে স্পষ্ট, তাহলে এইটা হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। আর যেটার মধ্যে নিউক্লিয়াস ছিল না সেটা হচ্ছে প্রোক্যারিওটিক। তাহলে এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ সুতোগুলো ছিল, এই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ সুতোগুলো ছিল সেগুলো যাবে কোথায়? তাহলে সেগুলো এই নিউক্লিয়াসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এগুলো কোথায় থাকবে? এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকবে। ক্লিয়ার? তাহলে প্রোক্যারিওটিক কিরকম ভাবে বানানো যায়? একটা ডিমকে যদি গামছার কর্নারে বেঁধে ঘোরাও তাহলে কি হবে? ডিমের ভেতরে কুসুমটা সব গলে যাবে, তখন ওইটা ধরে নাও প্রোক্যারিওটিক। আর একটা প্রপার ডিমের মধ্যে নিউক্লিয়াসটা বোঝা যাচ্ছে, মানে কুসুমটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ক্লিয়ার? তাহলে পার্থক্যটা আমরা দেখে নিই, চলো। তাহলে প্রোক্যারিওটিক কোষে কি হচ্ছে? প্রোক্যারিওটিক কোষে আমাদের দেখো এখানে বলেছে নিউক্লিয় পর্দা থাকে না। তাহলে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটাই তো আমরা প্রমিনেন্ট বুঝতে পারছি না, মানে পর্দাটাই নেই। আচ্ছা, ইউক্যারিওটিক কোষে পর্দা থাকে। প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দাযুক্ত কোনো কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষ আমরা পেয়েছি সিঙ্গেল পর্দাযুক্ত পেয়েছি, ডবল পর্দাযুক্ত পেয়েছি, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির প্রোক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 80S আর 70S প্রকৃতির। তার মানেটা কিরকম হলো? প্রোক্যারিওটিক কোষে তার 70S বুঝেই গেলাম, ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 70S, 80S। তাহলে 70S কে 70S হচ্ছে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে নিজস্ব রাইবোজোম ছিল সেটা 70S, আর প্লাস্টিডের মধ্যে নিজস্ব রাইবোজোম ছিল সেটাও কিন্তু 70S। দেখো প্রোক্যারিওটিক কোষে ভ্যাকুল নেই, ইউক্যারিওটিক কোষে ভ্যাকুল আছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা ইজিলি দেখে নেবে, ঠিক আছে। পজ করে ভিডিওটা, তারপরে চলে যায়। এইবার চলে আসি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক বাদে একটা কোষ আছে, সেটা হচ্ছে মেসোক্যারিওটিক। মেসোক্যারিওটিক মানে কি? এরা অ্যাকচুয়ালি এদের নিউক্লিয়াসটা ইউক্যারিওটিকের মতন দেখতে, কিন্তু কাজকর্ম সব প্রোক্যারিওটিকের মতো। তাহলে কি হচ্ছে? দেখতে মানে টোটালটাই নিউক্লিয়াস যুক্ত, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। উভয় কোষের বৈশিষ্ট্য সম্পূর্ণ। তার মানে কি? মানে এরা ইউক্যারিওটিকের মতো নিউক্লিয়াস যুক্ত, বাট বাদ বাকি যে ফাংশন গুলো করছে সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক।
সেই জন্য এদেরকে বলা হয় মেসোক্যারিটিক, মানে প্রো আর ইউ এর মাঝামাঝি একটা বৈশিষ্ট্য বহন করছে। তারপরে চলে যায়, তারপর কয়েকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি, সিম্পল ভাবে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, একদম সিম্পল ভাবে। কিরকম ব্যাপারটা দেখি, আমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এইবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া বলা হয় ট্রান্সলেশন। এই জায়গাটা পুরোটা তাই আছে। দেখো ট্রান্সক্রিপশন কি বললাম, ট্রান্সক্রিপশন বললাম হচ্ছে ডিএনএ থেকে আরএনএ। দেখো ইট ইজ দ্য ফার্স্ট স্টেপস টু জিন gene expression in which the particular segment of DNA is copied into RNA। তাহলে ডিএনএ থেকে আরএনএ কপি তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন ইন মলিকুলার বায়োলজি, দ্য genetics translation is the process which the ribosome in a cell cytoplasm create protein। তাহলে কি হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, এটা আমরা পড়লাম কিন্তু। ঠিক আছে, তারপরে চলে যাই আমরা কলা। কলা কি জিনিস, অনেকগুলো একই রকমের কোষ মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কলা, তাই তো? অনেকগুলো একই রকমের কোষ মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কলা। তাহলে এই কলাগুলো জেনারেলি 4 প্রকারের হয়। একটা হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। কি কি? আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। আবরণী কলা কোনটা? আবরণী কলা হচ্ছে যেটা আমাদের বাইরে কি তৈরি করছে, আমাদের বাইরে চামড়া তৈরি করছে, সেটা হচ্ছে আবরণী কলা। ঠিক আছে, তাহলে আবরণী কলা মানে আমাদের বাইরের আচ্ছাদন তৈরি করছে। এই আবরণী কলার জন্য আমাদের কিছু বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া শরীরের ভেতরে ঢুকতে পারছে না, যেমন চামড়া আবরণী কলা নিয়ে তৈরি হচ্ছে। এবার এই আবরণী কলাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আঁশ আকার, আঁশের মতন, একটা হচ্ছে ঘনক আকার, ঠিক আছে, আর একটা হচ্ছে স্তম্ভ আকার আবরণী কলা হয়। ঠিক আছে, তাহলে এদের কাজ দেখো, কোষের প্রকৃতি যেটা আঁশ আকার, তাহলে সেগুলো দেখতে অনেকটা মাছের আঁশের মতন হবে, আর যেগুলো হচ্ছে ঘনক আকার, তাহলে সেগুলো হচ্ছে মোটা ঘনকের মতন হবে, চারকোনা। আর হচ্ছে আরেকটা স্তম্ভকার, স্তম্ভের মতন হবে, এরকম হবে। তাহলে কোথায় কোথায় থাকে? যদি আঁশের মতন হয় তাহলে সেটা আমাদের চামড়ার মধ্যে থাকবে, আর যদি ঘনক আকার হয় তাহলে লালা গ্রন্থি, তারপর সংগ্রহ, এগুলোর মধ্যে থাকবে। আর যদি স্তম্ভাকার হয় তাহলে পাকস্থলী, অন্তর্গাতে থাকবে। কি কি কাজ করে? যদি যেগুলো ত্বকে থাকে সেগুলো কি হচ্ছে, রেচন পদার্থকে বাইরে বের করতে সাহায্য করবে। ঠিক আছে, ঘনক আকার হলে পারে সেখানে পাচক রস, হরমোন এগুলোকে শোষণ করবে। আর যদি স্তম্ভাকার হয় তাহলে সেগুলো একই কাজই করবে। বুঝে গেল? তারপরে চলে আসি আমরা যোগ কলা। যোগ কলা মানে কি? যে কলাগুলো যোগাযোগ স্থাপন করে, যেমন হাড় হতে পারে, রক্ত হতে পারে, রক্তকে বলা হয় তরল যোগ কলা, তাই তো? এবার এই যোগ কলাগুলোকে আবার ভাগ করা হচ্ছে। তাহলে যোগ কলা কি করছে? যোগাযোগ রক্ষা করছে। যোগ কলা একটা হচ্ছে তন্তুময় যোগ কলা। কে কে? তন্তুময় মানে কি? সুতোর মতো অংশ নিয়ে তৈরি হবে। কে কে? দেখো, টেন্ডন, লিগামেন্ট। টেন্ডন কোন জিনিসটা, লিগামেন্ট কোন জিনিসটা, এটা বুঝো ভালো করে। দেখো, এইটা হচ্ছে হাতের হাড়, আর এখানে আর একটা, আর দুটো হাড় আছে, আমি একটা হাড় দিচ্ছি, আর এখানে ধরে না এগুলো হাতের আঙ্গুল, আমার এগুলো দরকার নেই। এইবার দেখো, একটা হাড়কে আর একটা হাড় জয়েন করে রাখছে। এইবার এখানে একটা মোটা দড়ির মতো অংশ থাকে, দুটো হাড়কে জয়েন করে রাখে, এটাকে বলে লিগামেন্ট। এবার যদি চলে যায়, তাহলে আমাদের হাতের এখানে মাসেলস আছে, এরকম মাসেলস আছে, বাইসেপস, তাই তো? তাহলে এই মাসেলসটা এই হাড়ের সাথে যে জায়গায় যুক্ত হয়ে আছে, এই জায়গাগুলোকে বলে টেন্ডন। যে জায়গায় যুক্ত হয়ে থাকে এই জায়গাগুলো টেন্ডন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু আমাদের যোগ করা, যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পেশি ও অস্থির সংযোগ রক্ষা করে, এগুলো আমি বললাম। তরুণাস্থি মানে কি? এই নাকের সামনে বা এই যে কানের এখানে যে অস্থিগুলো থাকে নরম টাইপের, ঠিক আছে, সেগুলো হচ্ছে তরুণাস্থি। তাহলে দেখো, কোথায় কান, নাক, শ্বাসনালীর ভেতরে থাকছে, কি করছে? দৃঢ়তা প্রদান করছে, শক্তপোক্ত করছে। অস্থি, বোন আমরা বললাম কোথায় থাকছে? বুকের পাঁজরে থাকছে। হিউম্যান মানে যতগুলো হাড় থাকছে এগুলো হচ্ছে সব অস্থি। কি করছে? চলন গমনে সাহায্য করছে। আর তরল যোগ করা, যেটাকে আমরা বললাম ব্লাড,
ব্লাডকে বললাম তরল যোগ কলা, এটা হচ্ছে রক্ত লসিকা নিয়ে তৈরি হচ্ছে। আর কি কি করছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করছে, এবং কি হচ্ছে, কিল ভাইরাস, ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করছে। এগুলো আমরা পড়লাম, তাই তো? ক্লিয়ার? তারপরে যদি চলে যাই, তারপরে পেশিকলা। পেশিকলা যেগুলো হচ্ছে আমাদের মাসেলস তৈরি করছে, সেগুলো হচ্ছে পেশিকলা। এবার পেশিকলাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। ঐচ্ছিক পেশি, যে সমস্ত পেশিগুলোকে আমরা নড়াতে পারবো, যেমন আমার হাতটা নড়াচ্ছি, তাহলে এখানে যে পেশিগুলো কাজ করছে সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, ঠিক আছে? তাহলে নিজে চলাচল করতে পারে। অনৈচ্ছিক পেশি মানে কি, যেগুলো আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারবো না। তোমার ফুসফুসের মধ্যে যে পেশিগুলো আছে, আমাদের রক্ত জালক মানে শিরা বা ধমনের মধ্যে যে পেশিগুলো আছে, সেগুলোকে আমরা নড়াচড়া করতে পারবো না, সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর একটা হচ্ছে হৃদ পেশি। হৃদ পেশি মানে কি, হৃদপিণ্ডের মধ্যে যে পেশি আছে সেটা হচ্ছে হৃদ পেশি, ঠিক আছে? হৃদপিণ্ডের পেশিকে হৃদ পেশি বলা হয়। আর হৃদপিণ্ডের মধ্যে যে পেশি আছে হৃদ পেশি, এটার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া বেশি থাকার জন্য, যে পেশিতে যত বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে সেইটা তত কম ক্লান্ত হবে, বোঝা গেল? সেই জন্য পাখির ডানার কোষের মধ্যে বেশি মাইটোকন্ড্রিয়া আছে, সেই জন্য পাখির ডানা কিন্তু সহজে ক্লান্ত হয় না, ঠিক আছে? পেশি হয়ে গেল। তারপরে চলে যায় নার্ভ কলা বা স্নায়ু কলা। স্নায়ু কলা মানে কি, যেটা আমাদের স্নায়বিক সংযোগ রক্ষা করছে, সেগুলো হচ্ছে, সেই কলাগুলোকে বলা হয় স্নায়ু কলা, ঠিক আছে? এটা আবার দুই প্রকারের ভাগ আছে, স্নায়ু কলা। তাহলে কি কি নিয়ে গঠিত হচ্ছে, ব্রেন, স্পাইনাল কর্ড নিয়ে গঠিত হচ্ছে। এবার কলা তৈরি হতে গেলে কোষ লাগবে। স্নায়ু কোষটা, স্নায়ু কোষকে বলা হয় নিউরন। স্নায়ু কোষকে কি বলা হয়, নিউরন। এইবার নিউরন গুলো দেখতে এরকম ভাবে, তারার মতো, এরকম। এইবার নিউরনের এই মাথার এই অংশটাকে বলা হয় কোষ দেহ, কোষ দেহ। আর এই পার্টটাকে বলা হয় অ্যাকশন, অ্যাকশন। এবার কোষ দেহ থেকে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলোকে বলা হয় ডেনড্রাইট, ডেনড্রাইট। এগুলোকে কি বলা হয়, ডেনড্রাইট, ঠিক আছে? এই যেখানে ডেনড্রাইট দেওয়া আছে, দেখো এখানে ডেনড্রাইট দেওয়া আছে। এবং এই কোষদের মধ্যে একটা ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সব অ্যাকশন। অ্যাকশনের মধ্যে কি থাকে, মায়োলিন শিথ অ্যান্ড সোয়ান কোষ থাকে, আর সবার প্রান্ত কোষ থাকে। এবার সবচেয়ে বড় কথা কি, আমাদের এই নিউরন গুলো এইভাবে সাজানো থাকে, এইটা কোষ দেহ, এটা গেল, আবার তারপরে আর একটা কোষ দেহের সাথে আবার এইরকম ভাবে সব সাজানো থাকে, মানে একটার সাথে একটা। তার মানে যদি আমাদের কোথাও ব্যথা লাগে, ধরে নাও এখানে ব্যথা লাগলো, তাহলে এখান থেকে এটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে এইদিকে আসতে পারবে, এরকম ভাবে আমাদের গোটা শরীরের মধ্যে সংযোগ রক্ষা করছে, ক্লিয়ার? তারপর চলে যাই আমরা উদ্ভিদদের যে কলা থাকে। উদ্ভিদদের কলাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, উদ্ভিদদের কলাগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। উদ্ভিদের কলাগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলা কোনগুলো, যে কলাগুলো বিভাজন করতে পারে সেগুলো হচ্ছে ভাজক কলা। তার মানে বিভাজনের সক্ষম কলাগুলো হলে পারে ভাজক কলা হবে। সেগুলো আকারে ছোট হবে, বড় নিউক্লিয়াস যুক্ত হবে, পাতলা হবে, ঠিক আছে? আচ্ছা, সেই ভাজক কলাগুলো আবার অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। যেটা উদ্ভিদের, যে ভাজক কলা উদ্ভিদের আগালের দিকে থাকবে, কার আগালের দিকে, মূল, মূল অথবা কাণ্ড, কাণ্ডের আগালের দিকে থাকবে, সেই সমস্ত ভাজক কলাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা বা এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, বোঝা গেল? তাহলে এই ভাজক কলাগুলো কি হচ্ছে, গাছকে লম্বা করতে সাহায্য করে। তাহলে অগ্রস্থ ভাজক কলা কি হচ্ছে, গাছকে লম্বা করতে সাহায্য করে। আর কিছু কিছু ভাজক কলা গাছের পরিধিকে মোটা করতে, মানে গাছকে মোটা করতে সাহায্য করবে, সেগুলোকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা। আর এরকম বাঁশ গাছ তো দেখেছো, বাঁশ গাছের এরকম গিট থাকে তো, এইবার এই গিট গুলোকে বলা হয় পর্ব, পর্ব। আর দুটো গিটের মাঝে পর্ব মধ্য, পর্ব মধ্য। আর এই পর্ব মধ্যে দৈর্ঘ্য যে বাড়াতে সাহায্য করে, সেগুলো হচ্ছে নিবেশিত ভাজক কলা। কি ভাজক কলা, নিবেশিত ভাজক কলা বা ইন্টার ক্যালারি ভাজক কলা, ক্লিয়ার? তাহলে এই অবধি গেল আমাদের। তাহলে তারপরে কলা হচ্ছে স্থায়ী কলা। তাহলে ভাজক কলা যখন বিভাজন করতে আর পারছে না, বুড়ো হয়ে গেছে, সেটা হচ্ছে স্থায়ী কলা বলা হচ্ছে। স্থায়ী কলা যদি চলে যায়, স্থায়ী কলা বিভাজন করতে পারে না, তাহলে কি কাজ করে, স্থায়ী কলা হচ্ছে গাছকে শক্তপোক্ত করতে সাহায্য করে, গাছে পরিবহন করতে সাহায্য করে। স্থায়ী কলাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কোনগুলো, যে স্থায়ী কলা একই রকমের কোষগুলো নিয়ে তৈরি হচ্ছে,
সেগুলো হচ্ছে সরল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কি হচ্ছে, যেগুলো ডিফারেন্স টাইপের কোষ নিয়ে তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কি, প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি হচ্ছে, আর কি কোলেনকাইমা, আর কি স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা কোনগুলো, প্যারেনকাইমা কোষগুলো দেখতে গোলাকার ডিম্বাকার হতে পারে। ঠিক আছে, বাট তিনটা কোষের মাঝে কোষান্তরন্ধ্র থাকবে। দেখো কোষের মাঝে যে এখানে ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে, এগুলোকে বলা হয় কোষান্তরন্ধ্র, এটা প্যারেনকাইমা থাকবে। কোলেনকাইমাতে যদি দেখি, কোলেনকাইমাতে এরকম কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, কোলেনকাইমাতে এরকম, কোলেনকাইমাতে এরকম কোনো কোষান্তরন্ধ্র থাকবে না, এগুলো ফুলফিল থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোলেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা চলে যায়, স্ক্লেরেনকাইমাতে হচ্ছে এরকম, স্ক্লেরেনকাইমাতেও এরকম, কিন্তু এইখানে কি থাকবে, এখানে আমাদের কূপ থাকবে, এখানে এখানে কূপ থাকবে, ছোট ছোট কূপ থাকবে। এই যে দেখো রাস্তা আছে দুটো কোষের মাঝে, এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবার চলে যায় জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কোনগুলো, জটিল স্থায়ী কলা যদি দেখি, তাহলে জটিল স্থায়ী কলা আমরা দেখবো যে স্থায়ী কলা একই রকমের কোষ নিয়ে তৈরি হয় না, সেগুলোকে বলা হয় জটিল স্থায়ী কলা। ঠিক আছে, যেগুলো একই রকমের কোষ নিয়ে তৈরি হয় না সেগুলোকে বলা হয় জটিল স্থায়ী কলা। তাহলে জটিল স্থায়ী কলা কি কি নিয়ে তৈরি হচ্ছে, জটিল স্থায়ী কলা জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম কি করে, জাইলেম হচ্ছে জল পরিবহন করে, আর ফ্লোয়েম কি হচ্ছে খাবার পরিবহন করে। কাদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে খাবার পরিবহন করে। জাইলেম কি কি নিয়ে তৈরি হয়, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা। সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জাইলেম, জাইলেমের সবগুলোই মৃত উপাদানগুলোর মধ্যে কেবলমাত্র জীবিত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা জীবিত, আর ফ্লোয়েমের মধ্যে সবাই জীবিত, কিন্তু মৃত কি ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, এইটা হচ্ছে মৃত। তাহলে ফ্লোয়েমের মধ্যে কোনটা মৃত, ফ্লোয়েম তন্তু মৃত, আর জাইলেমের মধ্যে সবাই মৃত, জীবিত কে, তাহলে জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, এছাড়া আর কিছু কিছু কোষ পাওয়া যায়, বিশেষ কলা পাওয়া যায়, সেগুলো কি কি আমরা দেখে নিই। এছাড়া কিছু কিছু পাওয়া যায়, একটা হচ্ছে গ্রন্থি কলা। গ্রন্থি কলা মানে কি, সেই কলাগুলোর মধ্যে থেকে কিছু কিছু রস খরিত হয়। যেমন ল্যাটিসেফালাস, ল্যাটিসেফালাস ল্যাটেক্স তৈরি হয়। যেমন ধুত্রা গাছ, ধুত্রা গাছের পাতা ভেঙে দিলে পারে ভিতর থেকে সাদা রসের মতো বের হয়, সেগুলো হচ্ছে ল্যাটেক্স বের হচ্ছে। ঠিক আছে, ল্যাটিসেফালাস। তারপরে কি হচ্ছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে, মানে উদ্ভিদের যে গৌণ বৃদ্ধি হয়, গৌণ বৃদ্ধির ফলে উদ্ভিদটা আস্তে আস্তে ছোট থেকে মানে মোটা হয়, তাই তো, মোটা হয়। এবং মোটা হওয়ার পরে যে উদ্ভিদের মানে গাছের গুড়ি কাটলে পরে দেখবে এরকম ছোট ছোট দাগ আছে, সেগুলোকে বলা হয় বার্ষিক রিং। বার্ষিক, বার্ষিক রিং, বার্ষিক রিং তৈরি হতে পারে। আর এই বার্ষিক রিং দেখে আমরা বুঝতে পারি কোন একটা উদ্ভিদের কত বছর বয়স। ঠিক আছে, আর এই বার্ষিক রিং জাইলেম দিয়ে কাঠ তৈরি হয়। ঠিক আছে, জাইলেম দিয়ে কি হচ্ছে, কাঠ তৈরি হয়, মানে সেই জন্য জাইলেম কোথায় থাকছে, জাইলেম হচ্ছে ভেতরে থাকছে, আর এই অংশ দিয়ে কিন্তু হার্ড উড তৈরি হয়, মানে জাইলেম ভেতরে থাকছে, সেই জন্য গাছের ভেতরটা হার্ড। যদি দেখি এটা গাছ, তাহলে গাছের ভেতরটা এই জায়গাটা ডিপ, এই জায়গাটা হার্ড, হার্ড। আর এই যে বাইরের দিকে এই জায়গাটা নরম হবে, এই জায়গাগুলো নরম হবে, এই জায়গাটা আছে স্যাপ, স্যাপ। এই স্যাপ কেন, কারণ এখানে ফ্লোয়েম থাকে, আর এখানে কি থাকে, জাইলেম থাকে। ঠিক আছে, তারপরে চলে আসি গ্রোথ রিং। কি বললাম, গ্রোথ রিং বললাম এই জাইলেম ফ্লোয়েম নিয়ে যে রিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ রিং তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপর যদি চলে যায় আমরা, এখানে চলে যায়, তাহলে দেখো এখানে আগে যতক্ষণ ধরে যা যা পড়লাম সেগুলো একটু শর্টকাটে দেওয়া আছে। কিরকম ভাবে যদি দেওয়া আছে দেখি আমরা, তাহলে দেখো দেখো যে সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াস যুক্ত স্বপরিণয়শীল, এগুলোকে এককে কোষ বলা হয়। আমরা পড়লাম ব্যতিক্রম কি, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে আমরা জানি, কিন্তু লোহিত রক্তকণিকা বা যেটা আরবিসি, আরবিসি তার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। ঠিক আছে, নিউক্লিয়াস নামকরণ করেন কে, রবার্ট ব্রাউন আমরা জানি, আর প্রোটোপ্লাজম নামকরণ করেন পার্কেনজি। তারপর হচ্ছে কোষবাদ বা কোষতত্ত্ব কি আবিষ্কার করেন, স্লাইডেন এবং সোয়ান। কোষতত্ত্ব কি আবিষ্কার করেন, স্লাইডেন এবং সোয়ান, এটা আমরা বললাম। ঠিক আছে, ভাইরাসের দেহে কোনো খোলস থাকে না। সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি, মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, আর সবচেয়ে বড় প্রাণী কোষের নাম কি, স্নায়ু কোষ। ঠিক আছে, 1 মিটার লম্বা। আর সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক ফাইবার অ্যাসিটাবুলেরিয়া। ঠিক আছে, কাইটিন কি হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, আমাদের কাইটিন নিয়ে গঠিত। ঠিক আছে, টোনোপ্লাস্ট কি, টোনোপ্লাস্ট বললাম কোষ গহ্বর বা ভ্যাকুল, ভ্যাকুলের বাইরে যে আবরণ থাকে সেটাকে টোনোপ্লাস্ট বলে। এগুলো আমরা সবই কিন্তু পড়িয়ে দিলাম আগে।
কোষ পদ্ধতি সর্বপ্রথম কি রবার্ট হুক। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয় শক্তিঘর, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সবচেয়ে বড় হচ্ছে উট পাখির ডিম। এগুলো বললাম। তাহলে পর্দাবিহীন কোষ অঙ্গাণু আমরা সেন্ট্রোজোম পড়েছিলাম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, ঠিক আছে। রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলা হয়। আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়। কোয়ান্টোজোম থাকে ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমরা সবই পড়েছি, ঠিক আছে। তাহলে তোমরা এই জায়গাগুলো একটু দেখে নিও। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখে নাও। উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম বলা হয়। অ্যাক্সন আর ডেন্ড্রন মিলনস্থলকে সাইনাস বলা হয়। দেখো কিরকম ব্যাপারটা হচ্ছে। দেখো এইটা হচ্ছে আমাদের একটা নিউরন বা স্নায়ু কোষ। এই স্নায়ু কোষ এখানে শেষ হয়ে গেল, ব্যাস। এখানে সেকেন্ড আর একটা স্নায়ু কোষ তৈরি হচ্ছে। তাহলে দেখো এই যে দুটো স্নায়ু কোষের যে মিলন জায়গাটা, দুটো স্নায়ু কোষের এই জায়গাটা বলা হয় সাইন্যাপস। সাইন্যাপস, ঠিক আছে। এটা করা হচ্ছে সাইন্যাপস। অ্যাক্সনে মায়োলিন আবরণ থাকে। তাহলে অ্যাক্সনের মধ্যে এই পার্টটার মধ্যে মায়োলিন শীট থাকে। আচ্ছা, হিট পেশি হচ্ছে অরেক অরেক অনৈচ্ছিক পেশি, মানে আমরা ইচ্ছাকৃতভাবে ওকে মুভমেন্ট করাতে পারবো না, ঠিক আছে। এরিথ্রোসাইট বা আরবিসি লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, আমরা বললাম একটু আগে, ঠিক আছে। তাহলে মূল ও কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা থাকে সেটাকে অগ্রস্থ ভাজক কলা বলা হয়। তাহলে পরিধি বাড়াতে গাছকে মোটা করতে যে ভাজক কলা সেটাকে হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা বলা হয়, ঠিক আছে। এইবার কোনো প্যারেনকাইমা কোষের মধ্যে যদি ক্লোরোফিল থাকে তাহলে সেটা বলে ক্লোরেনকাইমা, ঠিক আছে। আর যদি বায়ু ভর্তি থাকে তাহলে সেটা বলা হচ্ছে এরেনকাইমা, ঠিক আছে। এটা দেখে নেবে। রক্ত হলো তরল যোগ কলা। এবার জাইলেম হলো মৃত, সেই জন্য কোথায় থাকে? জাইলেম ভেতরের দিকে থাকে। আর ফ্লোয়েম হচ্ছে বাইরে, সেই জন্য ফ্লোয়েম কিন্তু দেখো একটা গাছের জাইলেম হচ্ছে ভেতরের দিকে থাকবে আর ফ্লোয়েম হচ্ছে এই দিকটাতে থাকবে। ফ্লোয়েম বাইরের দিকটাতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, যে ভাইরাসের যে ভাইরাসের ডিএনএ ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ তাদেরকে বলা হয় রেট্রোভাইরাস। তাদেরকে কি বলা হচ্ছে? রেট্রোভাইরাস, ক্লিয়ার। তাদেরকে বলা হচ্ছে রেট্রোভাইরাস। তারপরে যদি চলে যায়, আমাদের রাইবোজোম। রাইবোজোমটা আমাদের বাকি থেকে আছে। রাইবোজোমটা কি হচ্ছে? রাইবোজোম কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজম অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এইরকম দুটো অংশ নিয়ে গঠিত এরকম রাইবোজোম থাকে। এইবার রাইবোজোম আমরা দেখেছি, রাইবোজোম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S প্রকৃতির। তাহলে কিরকম ব্যাপারটা হচ্ছে, যদি 70S হয় তাহলে তার বড় একক কত? তার বড় একক হচ্ছে 50S, ছোট একক হচ্ছে 30S। আর 80S হলে পারে তার বড় ছোট কত? 80S হলে পারে তার বড় একক 60S, ছোট একক 40S। ক্লিয়ার? তার মানে কি, এটা যদি আমি 80S ধরি, পুরোটাকে যদি 80S ধরি তাহলে ছোটটা 40 হবে আর বড়টা 60 হবে, ঠিক আছে। এইবার এই রাইবোজোম কে দেখতে পান প্রথম? দেখো 1956 খ্রিস্টাব্দে জেই প্যালেডি প্রাণী কোষে দেখতে পান, ঠিক আছে। এই রাইবোজোমটা দেখতে পান, ঠিক আছে। এইবার এই রাইবোজোম কি কাজ করেন? রাইবোজোম কাজ করেন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করতে সাহায্য করে। রাইবোজোম কিসে কাজ করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে, ক্লিয়ার। আর সেই জন্য রাইবোজোমকে প্রোটিন তৈরি করার কারখানা বলা হয়, ক্লিয়ার। রাইবোজোমকে প্রোটিন তৈরি করার কারখানা বলা হয়। এটা কোথায় থাকে? এটা একমাত্র থাকে রাপ আর ইয়ার এর মধ্যে থাকে। রাপ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কোথায় থাকে? আর সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম থাকে। এটারও কিন্তু পর্দাবেষ্টিত হয়, ঠিক আছে। তাহলে আজকে আমরা কিন্তু এই অবধি কমপ্লিট করলাম, ঠিক আছে। তাহলে পরের ক্লাসটা কিন্তু আমরা পরের দিন নেব। এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন, ঠিক আছে, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো, সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা অবশ্যই কোথাও প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবে। চলো, আজকের মতো এখানে টাটা, বাই বাই।